আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের মাঠ পর্যায় থেকে বিভিন্ন স্তরে রদবদল ও পদায়ন শুরু করেছে সরকার ও নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে আচরণ বিধিমালা চূড়ান্ত করে 13 নভেম্বর থেকে প্রতিদিন 6টি করে দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, জাতীয় পার্টির কোন গ্রুপ লাঙল নিয়ে নির্বাচন করবে সে বিষয়ে বিবাদমান অংশগুলোকে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিতর্কিত 3টি নির্বাচনের সঙ্গে জড়িত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক ও পুলিশের উচ্চ পদস্থ পদগুলোতে যাচাই বাছাই করে পরিবর্তন ও পদোন্নতি দেওয়া হচ্ছে। সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির মাঠ নির্বাচন ও আইন শৃঙ্খলার বিষয়ে পরামর্শ নিয়ে ইসি মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যা যা করা প্রয়োজন প্রত্যেকটা কাজই করবে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে বিভিন্ন পোস্টে পদায়ন, বদলি এগুলো শুরু হয়েছে এবং এটি আমরা ইলেকশনের আগে এগুলো যেখানে যে সমস্যা আছে এই সমস্যাগুলো আমি অ্যাড্রেস করব এবং সরকারও এই কাজটি করছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, যতগুলো দল নিবন্ধিত আছে তাদের সবার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সংলাপ ও লাঙল প্রতীকে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির কয়েকটি অংশের আবেদনের প্রেক্ষিতে কমিশন বিবাদমান অংশগুলোকে সমাধানে আসার তাগিদ দেন। এখন নির্বাচনের জন্য ম্যান্ডেটরি হচ্ছে তার রেজিস্ট্রেশন দলীয়ভাবে, তার প্রতীক। এখন একটা দলের ভিতরে তাদের মধ্যে তাদের যে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের ধারাবাহিকতায় এই প্রতীক এবং দল যারা ওন করবে তারা ইলেকশন করবে। জোট করেও নিজস্ব দলের প্রতীকে দলগুলোর নির্বাচন, জামানত সহ বেশ কিছু সংশোধনের বিষয়ে নতুন করে কোনো কিছু যুক্ত করা সম্ভব নয় বলে মনে করেন ইসি আনোয়ারুল ইসলাম। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 10 আসনের ভোটার হতে আবেদন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ঢাকা থেকেই আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। জানান, ভবিষ্যতে ধানমন্ডি এলাকায় বসবাসের পরিকল্পনা রয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কুমিল্লার মুরাদপুর থেকে ভোটার তালিকা স্থানান্তর করার আবেদন প্রক্রিয়া শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আলোচনা সাপেক্ষে যে কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে তার। থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। 2টা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে, 2018 সাল, 19 সালে এবং 2024 সালে, এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। রাজনৈতিক দলগুলো পরস্পরকে এবং সরকারকে চাপে রাখতে বিভিন্ন কথা বললেও নির্বাচন নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের ভোটদানের অভ্যাস চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারকদের ব্যাপার, তবে জামিনের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট ও আইনজীবীদেরও ভূমিকা থাকে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না।
13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয়, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানান। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের ই ডাকছে কোনো আশঙ্কা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য অসত্য ও সম্মানজনক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম একথা জানিয়েছেন। বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধান উপদেষ্টাকে নিয়ে যে মন্তব্য করেছেন তা সরকারের নজরে এসেছে। বাংলাদেশ মনে করে তার বক্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও অসম্মানজনক। শুক্রবার ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধান উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর কথা বলেন। ইসলামী ব্যাংক থেকে 10.5 কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর্থিক ঋণ হিসেবে দুদকের সবচেয়ে বড় মামলা এটি। এজাহারে বলা হয়েছে, আত্মসাতের এই ঘটনার সাথে এস আলমের সাইফুল আলম, ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা সরাসরি জড়িত। তাদের যোগসাজশে বিভিন্ন সময় নিয়ম নীতির তোয়াক্কা না করে জাল, জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেওয়া হয় ঋণ নেওয়ার সময়। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম ট্রেডিং কোম্পানির নামে প্রায় 9,283 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করা হয়, যা বর্তমানে সুদ আসলে 10,479 কোটি 62 লাখ টাকায় দাঁড়িয়েছে। জাহানারা ইমামের দেওয়া বই বিক্রি করেছে বাংলা একাডেমি, এখন দাম হাঁকা হচ্ছে লাখ টাকা শিরোনামে প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে বাংলা একাডেমির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মহল অপপ্রচার চালায়। তবে প্রথম আলোর ওই প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম এনটিভিকে বলেন, প্রতিবেদনটি অসৎ সাংবাদিকতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। রোববার নিজ কার্যালয়ে মোহাম্মদ আজম জানান, মানহীন ও পরিত্যক্ত ঘোষিত কয়েক হাজার বই ও কাগজপত্র যেগুলো দীর্ঘদিন ধরে গুদামে পড়েছিল তা বিধি মেনেই নিলামে বিক্রি করে বাংলা একাডেমি। এই সিদ্ধান্ত অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি অনেক আগেই নিয়েছিল, যা এখন বাস্তবায়ন করা হলো। বিভিন্ন দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এই ধরনের কিছু বই লাইব্রেরির কেন্দ্রীয় সংগ্রহশালা থেকে পরিত্যক্ত ঘোষিত হওয়া নিশ্চয়ই ঠিক কাজ হয়নি। এটা কোনো কারণে ভুলক্রমে ঘটেছে, কিন্তু ঘটনাটা ঘটেছে আজ থেকে 10-11 বছর আগে। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরও ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিণতি বরণ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নাটোর 2 আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নলডাঙ্গায় নির্বাচনী সমাবেশে তিনি এই কথা বলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এদিকে ফরিদপুরের সালথায় এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ক্রীড়াকে প্রাধান্য দিয়ে যুব সমাজকে অনুপ্রাণিত করতে পারলে সামাজিক অপরাধ কমে আসবে। অন্যদিকে আভ্যন্তরীণ কোন্দল ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। সম্প্রতি বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত বোয়ালমারী উপজেলার যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমানকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বগুড়ার শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদ্য বিএনপিতে যোগ দেয়া মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল জেনিথ চালু করল মার্কেন্টাইল ব্যাংক। রোববার ধানমন্ডির 7 মসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবনে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সেবার মাধ্যমে গ্রাহকরা চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন ও কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। ব্যাংকের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল কাজ করছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন। এ সময় প্রায়োরিটি গ্রাহক সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ, অসীম কুমার সাহা, এসিভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও আব্দুল হালিম। দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশে কেবলস রপ্তানি করেছে ওয়ালটন। মালদ্বীপের ইউটিলিটি রেগুলেটরি অথরিটি দেশটিতে ওয়ালটন কেবলস বাজারজাতের অনুমোদন দেয়।
এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রে কেবলস রপ্তানি শুরু করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ বলেন, মালদ্বীপ ছোট রাষ্ট্র হলেও দেশটিতে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। প্রতি বছর চাহিদা বৃদ্ধির সঙ্গে এর বাজারও বাড়ছে। বলেন, খুব শিগগিরই মালদ্বীপের পাশাপাশি আরও 4টি দেশে ওয়ালটন কেবলস রপ্তানি হতে যাচ্ছে। ইতোমধ্যে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা সহ 50টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবার আমনের মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান 34 টাকায় কিনবে সরকার। এছাড়া সেদ্ধ চাল কিনবে 50 টাকায় এবং আতপ চাল 49 টাকায়। সকালে সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেবে সরকার। সেলিম মালিকের রিপোর্ট। কৃষকের মাঠে আমনের সোনালি পাকা ধান। মৌসুমের শুরুতেই অনেকে ধান কেটে গোলা ভরতে শুরু করেছেন। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী 30 নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এবার 50,000 মেট্রিক টন ধান, 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 50,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। নভেম্বরের 18 তারিখ থেকে 20 তারিখ থেকে আমাদের প্রকিউরমেন্ট আমনটা শুরু হবে। 20 তারিখ থেকে আমরা করব। সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে। এদিকে বাজারে হঠাৎ করে কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, শিগগিরই দাম না কমলে দেয়া হবে আমদানির অনুমতি। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা 4-5 দিন দেখব। 4-5 দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মরিকাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি। ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 3000 আবেদন পড়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।